নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার লাগতে পারে বললেন মির্জা ফখরুল। এমন মন্তব্যে আরেকটি 111-এর ইঙ্গিত দেখছেন নাহিদ হাসনাত। বিস্ফোরক মামলায় 16 বছর পর 178 বিডিআর সদস্যের মুক্তি, কারাগারের বাইরে স্বজনদের সাথে আবেগঘন পরিবেশ। জুলাই নৃশংসতা নিয়ে ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্ট, ইউনুসকে জানালেন তুর্ক। ট্রাম্প প্রশাসনের সাথে জয়শঙ্করের বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা। বিচারক নিয়োগ কাউন্সিলে প্রতিনিধি চায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বিচার বিভাগ আলাদা করার পথে বাধা, সংবিধানের 116 অনুচ্ছেদ বাতিলের দাবি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তার প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবে। শহীদ আসাদ দিবসের আলোচনায় তিনি এই প্রত্যাশার কথা জানান। আহমেদ সারোয়ারের রিপোর্ট। 56তম শহীদ আসাদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে শহীদ আসাদ পরিষদ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ আসাদ ইতিহাসের অংশ। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে বিজয় এসেছে, স্বপ্ন পূরণ করতে হবে শহীদদের। একটি নির্বাচন যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। এই সময় আগামী নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে, সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। আলোচনায় বক্তারা জানান, 53 বছর পর তারা শহীদ আসাদকে খুঁজে পেয়েছেন আবু সাইদ মুগ্ধের মাঝে। আজকে বাংলাদেশের সমস্ত মানুষের সচেতন হওয়া দরকার। আমরা 31 দফা যুগপৎ আন্দোলনে দিয়েছি, রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে। অভ্যুত্থান 31 দফার চাইতে আরো বেশি কিছু চায়। এত আত্মত্যাগ 71 সালকে নতুন করে, 90 সালকে নতুন করে জাগিয়ে তুলেছে 2024-এ, 2025-এ। আসাদের মন্ত্র ও স্বপ্ন জনগণতন্ত্র আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। কিভাবে হবে? যারা জনগণতন্ত্র করবেন তারা শততা বিভক্ত হয়ে ভুল রাজনীতির পাকে নিমজ্জিত হয়ে গেছে। বৈরী আন্তর্জাতিক পরিবেশে জনগণতন্ত্রের মন্ত্র বাস্তবায়ন দুরূহ হয়ে গেছে। তবুও ঐক্য করতে হবে, জনগণতন্ত্রের সংগ্রামকে জয়যুক্ত করতে হবে। 24-এর শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে উপদেষ্টা নাহিদ ইসলাম লিখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে সামনে আরেকটা 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আভাস রয়েছে। নাহিদ ইসলামের পোস্ট শেয়ার করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে যারা মাঠ থেকে সরে যেত তারাই আতাতে রাজনীতি করছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত নির্বাচন ও রাষ্ট্র সংস্কার ইস্যু, সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা সহ নানা বিষয়ে বিবিসি বাংলার প্রশ্নের জবাব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালকের প্রশ্ন ছিল, এই সরকার নির্বাচন পর্যন্ত থাকবে এটা সবার ধারণা। এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে থাকে তাহলে তারা নির্বাচন পর্যন্ত থাকবে, আর তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।
এ সময় সঞ্চালকের দ্বিতীয় প্রশ্ন, সরকারের মধ্যে কি কোনো পরিবর্তন আসতে পারে? জবাবে বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেহেতু ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করছে। এখানে যদি সরকারের প্রতিনিধি থাকে তাহলে তো সরকার নিরপেক্ষ থাকতে পারবে না। একই সাথে বিএনপির মহাসচিব উল্লেখ করেন, তবে ওইটা হচ্ছে সম্ভাব্য কথা, আর সেটা হলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। আরেক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, এখন পর্যন্ত সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এমন বাস্তবতায় বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম লিখেছেন, ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আভাস রয়েছে। নাহিদ ইসলাম মনে করেন, ছাত্র ও অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। যদিও অনেকে ছাত্রদের কথাও সেখানে বলেছেন বলেও ব্র্যাকেটে উল্লেখ করেন নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, সমগ্র বিএনপি এই অবস্থা নিয়েছে বলে মনে করেন না তিনি, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। এদিকে নাহিদ ইসলামের পোস্ট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে যারা মাঠ থেকে সরে যেত তারাই আতাতের রাজনীতি করছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ ১৬ বছর পর গাজীপুর কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর ও ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া ১৭৮ বিডিআর সদস্য। মুক্তি পাওয়া জওয়ানদের ফেরত পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর ১ থেকে ২৭ জন, কাশিমপুর ২ থেকে ৯৫ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১৩ জন সহ মোট ১৩৫ জনকে মুক্তি দেয়া হয়। পরিবারের বন্দী সদস্যের মুক্ত জীবনে স্বাগত জানাতে জড়ো হন তাদের স্বজনরা। জামিন পাওয়া ব্যক্তিদের কাগজপত্র পরীক্ষা করে একে একে মুক্তি দেয়া হয় তাদের। দীর্ঘদিন পর মুক্তির স্বাদ পান একসময়ের সৈনিকরা। কারা ফটকে তৈরি হয় আবেগঘন পরিবেশ। আপনারা সবাই জানেন যে ওনারা সেনা কর্মকর্তা মারা গেছে, কিন্তু না, ওনারা আমাদের বিডিআর অফিসার ছিল, আমাদের পোশাক পরে ওনারা মারা গেছেন। যারা এই ঘটনায় চাকরি হারাইছে, বিশেষ করে ৪০০-র উপরে সেনা কর্মকর্তা চাকরি হারাইছে, তাদের চাকরি এবং আমাদের যারা বিডিআর সদস্য মিথ্যা বিদ্রোহের নামে ১৮,৫০০-র উপরে বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের জন্য চাকরিতে পুনর্বহাল করা হয়। সরকারের কাছে আমরা একটাই দাবি যে আমাদের যে ১৬ বছরের যে ক্ষতিগ্রস্ত ছিল, আমাদের সমস্ত পূর্ণ সুযোগ সুবিধা যেন আমাদের চাকরি যাদের চাকরি আছে তাদের চাকরিতে বহাল রাখে, যাদের চাকরির সময়সীমা নাই তারা যেন পূর্ণ সুযোগ সুবিধা সহ দেওয়া দেয়। আমরা একটাই চাই যে আমাদের আবার চাকরিতে পুনর্বহাল করা হলো। বিডিআর সদস্যরা নিরপরাধ, সেই হিসাবে জেলটা খাটেছে আমাদেরকে একেবারে অহেতুক। আমি এই ঘটনার যারা প্রকৃত নায়ক তাদের সঠিক বিচার, সঠিক তদন্তের মাধ্যমে কঠিন শাস্তির দাবি করি। সে যেই হোক, বাকি জীবনটা যেন একটা সুস্থ সুন্দরভাবে কাটাইতে পারি, স্বাভাবিক জীবনে এইটাই। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। ওই ঘটনায় করা হত্যা মামলার রায়ে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। খালাস পান ২৭৮ জন। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জীবন তো শেষ, সংসারও তছনছ হয়ে গেছে, টাকা পয়সাও নেই, ভবিষ্যৎ তো অন্ধকার। বিনা দোষে ১৬ বছর বন্দিদশা থেকে মুক্তির পর এভাবেই কথাগুলো বলছিলেন বিডিআর জওয়ানরা। পেনশন, চাকরি ফেরত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। কেরানীগঞ্জ থেকে ইনামুল হাবিবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান।
বৃহস্পতিবার ভোর থেকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ফুল হাতে অপেক্ষায় এই কিশোরীর নাম মালিহা জান্নাতি মলি। ঠাকুরগাঁ থেকে মায়ের সাথে এসেছেন। ওর বয়স যখন 3 মাস তখন তার বাবা সিপাহী মনসুরকে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় জেলে যেতে হয়। আমার জন্মের পর 3 মাস তখন থেকে আমার বাবাকে আমি দেখিনি, এমনি বাবার আদর পাইনি, বাবার ভালোবাসা পাইনি। এখন এতদিন পরে বাবাকে পাবো, তারপরে নতুন জীবনের মতো একটা। মলের মতো অসংখ্য মানুষের অপেক্ষা কারাগারের সামনে, কারো হাতে নানা রঙের ফুল, ফুলের মালা, কিন্তু অশ্রুসিক্ত সবার চোখ। বৃহস্পতিবার বেলা 1টায় খালাস পান 43 জন বিডিআর জওয়ান। সে সময় কারাগারের সামনে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এত বছর পর প্রিয়জনকে বুকে জড়িয়ে ধরে মেয়ে, ছেলে, বাবা, মা, স্বজনরা গলায় পরিয়ে দেয় আনন্দমালা। আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আজকে 16 বছর ছেলে জেলে, জীবন শেষ হয়ে গেছে। মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। আমি 2013 সালের 5ই নভেম্বর মার্ডার মামলাতে খালাস পাইছি। এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাস্টডি দিছি। এটার নিয়ে বিচার চাই আমি। যখন 3 মাসের ছোট বাচ্চাটাকে আমি ওর মায়ের কোলে দিয়ে যাই, তখন আমি ইনশাল্লাহ তাকে বলে গেছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, ইনশাল্লাহ আমি আবার ফেরত আসবো। 16 বছর কতটা অমানবিক জীবন ছিল তাদের, বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জওয়ানরা। জীবন যৌবন সবে তো এখন শেষের দিকেই। আমার চাকরিটাই ছিল অবলম্বন, সেটা গেছে, বয়সটা গেছে, মা বাবার সেবা করতে পারেনি, কিছুই তো পারেনি, সবই তো শূন্য। রাষ্ট্রের কাছে দাবি করেন কলঙ্ক মোচনের এবং দোষীদের শাস্তি। হাসিনা সরকার যে আমাদের উপর যে নির্যাতন করছে দিনের পর দিন, আমরা একটা ঘটনা কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। এক জায়গায় আমরা চাকরি করছি, শুধু চাকরির বিনিময়ে আমরা কয়েকদিন চাকরি, মাত্র 3 বছর, এই চাকরির বিনিময়ে আমরা কিছু জানি নাই, বুঝি নাই। মাঝখানে আমরা 16 বছর কি জেলখানা অতিবাহিত করলাম। কষ্টের মূল্য কোনো শেষ ছিল না। ক্ষতিপূরণটা চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি। মানে 16 বছরের মানে জীবনের যে অতিবাহিত হয়ে গেছে এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না। পারবেন আপনারা? পারবেন না। এখনো যারা বিনা বিচারে কারাবন্দী তাদেরও মুক্তি দাবি করেন খালাস পাওয়া জওয়ানরা। 16 বছর বন্দি জীবন থেকে মুক্তি পাওয়া শুধু কি আনন্দের? স্বজনদের কাছে এই দীর্ঘ প্রত্যাশার জীবন নতুন করে শুরু করার, নতুন কিছু প্রত্যাশার। তবে জীবন থেকে কেড়ে নেয়া এতগুলো বছরের জন্য যারা দায়ী, তাদের বিচারের প্রতীক্ষায় জাতি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই আগস্টের অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় প্রকাশিত হবে। বুধবার দাভোসের সুইস পর্বত শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। তুর্ক জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে এবং এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার জন্য আহ্বান জানান, যা সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের কারণে আরও খারাপ হয়েছে। তুর্ক পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে জানান, এই বিষয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ সহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক করেছেন নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথেও। গত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক আয়োজন আর 4 দেশের জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে একাধিক বৈঠকের পর একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটন ডিসিতে জয়শঙ্করের সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গে উঠে আসে। নানা বিষয়ে বক্তব্য দেওয়ার সময় জানান, মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় বাদ পড়েনি বাংলাদেশ পরিস্থিতিও। সংবাদ সম্মেলনের ভিডিও নিজের ভেরিফাইড সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি, যা ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়ালও পোস্ট করেছেন। জয়শঙ্কর বাংলাদেশ প্রসঙ্গ টানলেও ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় কি কথা হয়েছে তা বিস্তারিত জানাননি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে কমিশন। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন উন্নতি হচ্ছে, যা থেকে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই হবে এবং ব্যালটের মাধ্যমে ভোট হবে বলে জানান এই কমিশনার। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সকালে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটার তথ্য সংগ্রহকারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, বর্তমান কমিশনের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। প্রধান উপদেষ্টা মহোদয় কর্তৃক ঘোষিত সময়ে অর্থাৎ 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। আমি খুবই আশাবাদী যে অবশ্যই আইন শৃঙ্খলা দিন দিন উন্নত হচ্ছে এবং বাই দিস টাইম পরিপূর্ণভাবে উন্নত হয়ে যাবে এবং ভোট গ্রহণের যে পরিবেশ সেটা সুন্দর সৃষ্টি হবে। বিচারক নিয়োগে কাউন্সিলে আইনজীবী প্রতিনিধি না থাকায় সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-কে বৈষম্যমূলক উল্লেখ করে সংশোধনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন। তিনি বলেন, এই অধ্যাদেশ আইনজীবী সমাজকে হতাশ করেছে। এখানে কোনো আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি, অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। এটা বৈষম্যমূলক। অধ্যাদেশ সংশোধনের দাবি জানান তিনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতি নেতৃত্বে 7 সদস্যের এই কাউন্সিল যাচাই বাছাই করে বিচারক নিয়োগের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবে। 21 জানুয়ারি এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করে সরকার। যে বিচারক নিয়োগের একটা নীতিমালা উচিত, আইন হওয়া উচিত। সুপ্রিম কোর্ট বা আইনজীবীদের কোনো বাচ্চা বাবা বার কাউন্সিলের কোনো প্রতিনিধি থাকবে না, আর নিম্ন আদালতের বিচারকরা যারা তাদের প্রতিনিধি থাকবে, বিশ্বাস করা যায়। এবং এটা আমাদের আইন উপদেষ্টা বা সরকার যে এই কেন যে ওনারা ইচ্ছে করে বাদ দিচ্ছেন, তাইলে কি আইনজীবীদের যারা প্র্যাকটিস করে না, 20 বছর প্র্যাকটিস করে না, তারা বিচারপতি হয়ে গেছে। আমি একজনে কত বিচারপতি নিয়োগ করছেন দেখিয়েছি, 16 বছরে একটা মামলা করেন সুপ্রিম কোর্টে। সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন থেমে আছে দাবি করে এই অনুচ্ছেদটি অবৈধ ঘোষণা হওয়া উচিত বলে মনে করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। 116 অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ বিষয়ে গত বছরের 27 অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলের উপর বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানিতে শিশির মনির বলেন, অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকায় বিচারিক আদালত নির্বাহী বিভাগের হাতে জিম্মি হয়ে আছে। গত বছরের 25 আগস্ট হাইকোর্টের 10 জন আইনজীবী 116 অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা চেয়ে রিট করেন। দিনের শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন রিটকারীদের আইনজীবী শিশির মনির। আমাদের পক্ষ থেকে আমরা সাবমিশন রেখেছি, 116 অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা। এই 116 অনুচ্ছেদকে যদি অসাংবিধানিক ঘোষণা করা না হয়, তাহলে বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাধীন করে সাজানোর যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। বেক্সিমকো গ্রুপের বন্ধ সব কারখানা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে হলেও খুলে দেওয়ার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে তাদের দাবি মানা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। উল্টো শ্রম উপদেষ্টা জানিয়েছেন, বেক্সিমকোর ইস্যুতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারখানার অস্তিত্ব নেই এমন 16টি শিল্প কারখানার নামে বেক্সিমকো গ্রুপ 12,000 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করেন উপদেষ্টারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ।
বেক্সিমকো শিল্প পার্কে পোশাক ও বস্ত্র খাতের ৩২টি কারখানার তথ্য দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ৪০,০০০ কোটি টাকার ঋণ নেন এই গ্রুপের উদ্যোক্তা সালমান এফ রহমান সহ তার পরিচালকরা। এর মধ্যে ২৩,২৮৫ কোটি টাকা নেওয়া হয়েছে জনতা ব্যাংক থেকে, যার বড় অংশই এখন দেশে নেই এমন তথ্য সরকারি অনুসন্ধানের। তবে এত বড় ঋণ জালিয়াতির তথ্য জানেন না বেক্সিমকো গ্রুপের কর্মকর্তারা। তারা চান নিজেদের রুটি রুজির সংস্থান করা, চাকরির নিশ্চয়তা। সংবাদ সম্মেলনে তাই দাবি জানালেন বেক্সিমকো গ্রুপের সব বন্ধ কারখানা খুলে দেওয়ার। আমরা সরকারভাবে সরকার হস্তক্ষেপ চাই। সরকার আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেক্সিমকোটা পুরোটাই তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাক। আমাদের যে এই যে ওয়ার্কার শ্রমিক কর্মকর্তারা যারা আছি, আমরা যেন আমাদের জবটা থাকে, আমরা যেন কর্ম করে খেতে পারি, এই দাবিটাই শুধু তরে সরকারের কাছে আমরা করতেছি। আমরা গ্যারান্টি এতটুকু দিতে পারি যে আমরা এখন এই টাকা তছরূপ হবে না, আয় থেকে দায় সুদ হবে এবং বাদ বাকি টাকা গভর্নমেন্ট নিয়মিতভাবে পরিশোধ করার একটা সুযোগ পাবে। বেক্সিমকো গ্রুপের কর্মকর্তাদের কারখানা খোলার দাবি এবং ৭০০ কোটি টাকা ঋণ সহায়তার প্রস্তাব কোনোভাবে মানা সম্ভব নয় বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ডক্টর শাখাওয়াত হোসেন। আমি শুধু এটুকুই বলবো, তাই যদি হতো তাহলে ৫ মাস পরে কেন ওনারা এই কথা বলছেন? তারা তো প্রথম দিনই আসতে পারতেন যে আমরা এই সব ঋণ শোধ করে দেবো, আমাদেরকে চান্স দেন। ওনারা কারা? ওনারা কারা? ওনারা হলেন ওই বেক্সিমকো গ্রুপ। তা তো বেতনও তো দেয় নাই এবং লে অফও তারা করেছে, কারণ তারা বেতন দিতে পারছিল না। সরকার বেতন দিয়ে তাদেরকে রেখেছে ফর লাস্ট 5 মান্থস। শিল্প পার্কে 16টি কারখানা থাকলেও 32টি পোশাক কারখানার তথ্য দিয়ে 40,000 কোটি টাকা ঋণ নেওয়ার চাঞ্চল্যকর তথ্য দেন উপদেষ্টারা। 16টি ফ্যাক্টরির কোনো অস্তিত্ব নেই, কিন্তু উক্ত 16 কোম্পানির বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত 32টি ফ্যাক্টরির বিপরীতে, আবার নোট করেন, 29,925 কোটি টাকা সহ বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ আজকে প্রায় 40,000 কোটি টাকারও বেশি। ম্যানেজমেন্ট অর্থাৎ মালিকরা এই অর্থ কোথায় নিয়ে গেছেন এটা আমরা এখনো বলতে পারবো না, বাট এই টাকা মনে করা হয় যে দেশের মধ্যে নেই, থাকলে হয়তো আমরা জানতে পারতাম। আপনাদের টাকা, জনগণের টাকা, এটা তার আর্ন টাকা নয়। বেক্সিমকোর নামে 7,500 কোটি টাকার চলতি সম্পদ থাকা সত্ত্বেও কেন 5-7 কোটি টাকার বেতন ভাতা দিতে পারেনি তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা। প্রায় 50,000 কোটি টাকা আমাদের এই মুহূর্ত পর্যন্ত আমাদের জানা দায় আছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত থাকায় বিধি মোতাবেক এই মামলার তদন্তের এখতিয়ার একমাত্র দুদকের। বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এমন দাবি করে। মামলার তদন্ত করতে সিআইডিকে চিঠি দেওয়ার কথা জানান তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার রিজার্ভ চুরির ঘটনা ঘটে। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সেনাবাহিনীর বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক। আলাদা দুটি মামলায় তাদের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি যেটা হয়েছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ আরও যারা জড়িত ছিলেন তাদের অনেকেই এখানে পাবলিক সার্ভেন্ট ছিলেন। আইন অনুযায়ী যদি পাবলিক সার্ভেন্ট নিজ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন, তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূত। বিএনপিতে চাঁদাবাজ, অত্যাচারী ও দখলবাজদের কোনো জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিএনপি অন্যায় ও অত্যাচার করে না, অন্যায় অত্যাচারকারী কাউকে প্রশ্রয় দেয় না। স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনা রয়েছে, কেউ চাঁদাবাজি করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। বিকেলে কেরানীগঞ্জের হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান আমান।
যে কোন ধরনের অন্যায় অত্যাচার জুলুম যে করবে তাকে আমরা বিএনপিতে রাখবো না। বিভিন্ন সংস্কার কমিশন করেছে, সংস্কার করছে, সংস্কার প্রায় শেষ। এখন আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যত দ্রুত সম্ভব আপনারা এই সংস্কার কাজ শেষ করে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের করা আপিলের রায় 10 ফেব্রুয়ারি দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ তারিক এজাজের আদালত শুনানি শেষে রায়ের এই তারিখ ঠিক করেন। মাহমুদুর রহমানের আইনজীবী বলেন, এই মামলায় যে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে রায় হয়েছে তা প্রসিকিউশন দেখাতে পারেনি। সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিচারক মাহমুদুর রহমানের 7 বছরের কারাদণ্ড দিয়েছেন। এর আগে গত বছরের 29 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে 5 দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হন মাহমুদুর রহমান। আলোচিত এই মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্ত অপর 3 আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়া। আমি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি, আমি সারেন্ডার করেছি, জেলে গেছি, এখন আবার আমি আইনের মাধ্যমেই লড়াই করছি। সুতরাং আমার লড়াই লেখালেখির মাধ্যমে হবে এবং আইনের মাধ্যমে আমার লড়াই আমি চালিয়ে যাব। যে এই ষড়যন্ত্র সম্পর্কিত একটা তথ্য প্রমাণও প্রসিকিউশন ট্রায়াল কোর্টে দাখিল করতে পারেনি। এজন্য আমরা বলেছি এই মামলাটা পিওরলি হচ্ছে কেস অফ নো এভিডেন্স। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধ উপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সকালে চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ M.R. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে। রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করবেন বলেও আশা প্রকাশ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাপ্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করলেন। অনুষ্ঠান শেষে বাহিনীর 37তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন তিনি। বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। ডেনিশ ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ IFU থেকে 12.5 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে AKS খান ফার্মাসিউটিক্যালস। এর মাধ্যমে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেল ফার্মেসি চেইন 80টি শাখা সম্প্রসারণ এবং 30টিরও বেশি নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করবে। বুধবার রাজধানীর একটি হোটেলে চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AKS হোল্ডিংস এর চেয়ারম্যান AKM শামসুদ্দিন খান এবং IFU এর প্রধান নির্বাহী কর্মকর্তা লার্স বো বার্ট্রাম সহ অন্যান্যরা। তারা বলেন, এই গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাংলাদেশ জুড়ে বিশ্বমানের সেবা প্রসারের ভীষণ বাস্তবায়নে ভূমিকা রাখবে। IFU এর বিনিয়োগের ফলে AKPL আগামী 5 বছরের মধ্যে প্রতি বছরে 8 মিলিয়ন রোগীর কাছে উন্নত মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হবে। ফার্মেসি ও ডায়াগনস্টিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ ও বয়স্ক রোগীদের জন্য বাসায় এক্স-রে ও আলট্রাসাউন্ডের সুবিধা সরবরাহের মতো উদ্ভাবনী সেবা চালুর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন
ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতিপ্রাপ্তি উদযাপন উপলক্ষে সুলতানার স্বপ্ন অবারিত এই অনুপ্রেরণায় গত বছর ২১ ডিসেম্বর হিমালয়ের দেশ নেপালে বিশেষ পর্বত অভিযানে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশের ৫ নারী পর্বতারোহী। হিমালয় শৃঙ্গে সফল এই অভিযান পরিচালনা করে সম্প্রতি দেশে ফিরেছেন তারা। ইউনেস্কো ও মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে এবং আন্তর্জাতিক পেমেন্ট টেকনোলজি ব্র্যান্ড মাস্টার কার্ডের সার্বিক সহযোগিতায় এই আয়োজন করে পর্বত আরোহীদের সংগঠন অভিযাত্রী। মুক্তিযুদ্ধ জাদুঘরে অভিযাত্রী দলের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলনেতা নিশাত মজুমদার। অভিযাত্রী দলের সদস্যরা ছাড়াও মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইউনেস্কোর হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিক এনগেজমেন্ট নুসরাত আমিন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা জাকের এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের রয়্যাল পার্ল সার্ভিস অ্যাপার্টমেন্ট অ্যান্ড সুইটে সভায় কোম্পানির চেয়ারপারসন শাহিদা আনোয়ার, মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০২৪ সালে শাখার অর্জনের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে শাখা ব্যবস্থাপকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয় এবং কোম্পানির ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপরিকল্পনা ও কর্মকৌশল নির্ধারণ বিষয়ে আলোকপাত করা হয়। আগামী ২৬ ও ২৭ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পা হাইটস ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে হবে পঞ্চম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে ২০২৫। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ইভেন্টের মূল উদ্দেশ্য বৈশ্বিক সংস্কৃতির আদান প্রদান, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং ভ্রমণ ও বাণিজ্য খাতকে সহজতর ও সমৃদ্ধ করা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জয়েন্ট কনভেনর ডক্টর মুক্তার আহমেদ, অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি এর ডিরেক্টর আতিকুর রহমান সহ অন্যরা। পিঠা উৎসব হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। দুদিনের এই পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার, ট্রেজারার, বিজনেস অনুষদের ডিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান, শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীরা। 7টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি রকমের পিঠাপুলির স্টল সহ নানা আয়োজনে মুখর ছিল ক্যাম্পাস। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল লোকজ পল্লী গান ও নৃত্য। রাজধানীর ঢাকার বনশ্রীতে ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল অব দ্য নেশনে অনুষ্ঠিত হল পিঠা উৎসব। প্রায় শতাধিক রকমারি পিঠার এই মেলাটি ছিল বাঙালি ঐতিহ্যের এক চমৎকার আয়োজন। উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান খান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে। প্রধান অতিথি ছিলেন তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আওয়াল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ফকির ও উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ। পরে অসহায় 3 শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনকালে নিরপেক্ষ সরকার লাগতে পারে বললেন মির্জা ফখরুল। এমন মন্তব্যে আরেকটি 111-এর ইঙ্গিত দেখছেন নাহিদ হাসনা। বিস্ফোরক মামলায় 16 বছর পর 178 মিডিয়া সদস্যের মুক্তি, কারাগারের বাইরে স্বজনদের সাথে আবেগঘন পরিবেশ। জুলাই নৃশংসতা নিয়ে ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্ট, ইউনুসকে জানালেন তুর্ক। ট্রাম্প প্রশাসনের সাথে জয়শঙ্করের বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা। বিচারক নিয়োগ কাউন্সিলে প্রতিনিধি চায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বিচার বিভাগ আলাদা করার পথে বাধা, সংবিধানের 116 অনুচ্ছেদ বাতিলের দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।